কত ক্লাসে এতটুকু পর্যন্ত পড়ছিলাম। একানবিক, দ্বিআণবিক, বহুআণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা এটাতে তো ঢুকছো, অন্য কেউ অন্যটাতে ঢুকছো নাকি? এই তো লিঙ্ক আছে, ঠিক আছে। একানবিক, দ্বিআণবিক আর বহুআণবিক গ্যাসের ক্ষেত্রে, বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কেউ কিছু বলতেছ? ভাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে লেখচিত্রটা এটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, পড়াবো ওই না এটা। দেখো, মানে একানবিক, দ্বিআণবিক, মানে পারমাণবিক আর বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কি কি এতটুকু পর্যন্ত পড়াইছিলাম, তাই তো? তারপর ভালো একটা সম্পর্ক আছে এটা, সিভি ইকুয়াল এন আর বাই গামা মাইনাস ওয়ান। আর কি তোমরা বই পাবা যে আর বাই গামা মাইনাস ওয়ান। আর বাই গামা মাইনাস ওয়ান হচ্ছে তখন যখন আমরা এক মোল গ্যাসের ক্ষেত্রে বলবো, ঠিক আছে? যদি এন মোল গ্যাসের ক্ষেত্রে হয় তখন সিভি মানে এন আর বাই গামা মাইনাস ওয়ান। যে এটাও বলে রাখি যে সিপি মাইনাস সিভি, যে আর, এটা কিন্তু এক মোল গ্যাসের ক্ষেত্রে। যদি এন মোল গ্যাসের ক্ষেত্রে বলো তখন সিপি মাইনাস সিভি হইব এনআর, ঠিক আছে? কিন্তু এক মোল গ্যাসের ক্ষেত্রে সব যেগুলো দেখায়, যেমন সিভি ইকুয়াল তোমরা বই পাবা আর বাই গামা মাইনাস ওয়ান। যদি এন মোল হয় তাহলে এনআর বাই গামা মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে আমরা যারা এক মোলের জন্য দেখি, এক মোলের জন্য হচ্ছে এনআর আর বাই গামা মাইনাস ওয়ান। এটা কোথেকে আসলো? সিম্পল কয়েকটা সম্পর্ক জানো, গামা ইকুয়াল হচ্ছে সিপি বাই সিভি, আর সিপি মাইনাস সিভি ইকুয়াল হচ্ছে আর, তাই তো? এখান থেকে সিভি এর মানটা বের করবা। সিভি এর মান কিভাবে পাবা? এখান থেকে সিপি এর মানটা বসায় দাও, সিপি আসবো গামা ইন্টু সিভি, তাই তো? এই সিপি এর মানটা এখন এখানে বসাও, গামা ইন্টু সিভি মাইনাস সিভি ইকুয়াল আর, বা সিভি যদি কমন নেই গামা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে আর, সিভি ইকুয়াল আর বাই গামা মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা একটা ভালো সম্পর্ক। ধরো একটা গুরুত্বপূর্ণ, আমরা পরে পড়বো, বড় একটা প্রুফ। এটা ধরো যদি ঝামেলা মনে হয় তাহলে এটা দিয়ে খুব ভালো করে গ্যাস করা যায় যে একটা রেজাল্ট কত হইব আর কি, পরে দেখবো। ভালো একটা সূত্র, সিভি ইকুয়াল আর বাই গামা মাইনাস ওয়ান। এরপরে গামার ব্যবহার আছে, এই ব্যবহারগুলো পড়বা, মেডিকেলে আসে, খ নাম্বারে মাঝে মধ্যে আসে। আর এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে যে এটা গ্যাসে শব্দের বেগ ভি ইকুয়াল রুট ওভার অফ গামা পি বাই র। এমনিতে বোর্ড পরীক্ষাগুলোতে আসে না, বাট অ্যাডমিশন টেস্টে এই সূত্রটা থেকেও প্রশ্ন চলে আসে। গ্যাসে শব্দের বেগ, এপিটা হচ্ছে গ্যাসের চাপ, ঠিক আছে? আর র হচ্ছে ঘনত্ব, পি হচ্ছে গ্যাসের চাপ আর রটা ঘনত্ব, ঠিক আছে? এই র এর সাথে তোমরা পরিচিত কিনা আগে? হ্যাঁ, পরিচিত, র ইকুয়াল আমরা এখানে পড়ছো। এটা হচ্ছে গ্যাসের চাপ আর রটা হচ্ছে ঘনত্ব। মানে এটার আর কি ল্যাবরেটরি এটার আলোচনা নাই, এটা যখন হায়ার ফিজিক্স পড়লে এটা পড়বা। এখানে জাস্ট কথাটা কিভাবে আসলো? এটা নাই, ইন্টারমিডিয়েটে ব্যবহার মানে আর কি, গামা এটার মধ্যে আছে দেখে এটা জাস্ট উল্লেখটা আছে। হায়ার ফিজিক্স এগুলো ডিটেলস পাবা, ইন্টারমিডিয়েটে নাই। এমনিতে প্রশ্ন আসে না বোর্ড পরীক্ষাতে, মাঝে মধ্যে ইয়াতে আসে, এডমিশন টেস্টে মাঝে মধ্যে এটা থেকেও প্রশ্ন চলে আসে, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবা যে গ্যাসের শব্দের বেগ ভি ইকুয়াল গামা পি বাই রো। গামা হচ্ছে যে গ্যাস বলবো, যত পারমাণবিক গ্যাস, ওই গ্যাসের জন্য গামার মানটা তত বসাবে, ঠিক আছে? এটা মনে রাখবা, এডমিশন টেস্টে আসে। এরপরে এটা রুদ্ধতাপের পরিবর্তনে চাপ, আয়তন, তাপমাত্রার মধ্যে সম্পর্ক। আমরা এই সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখছিলাম চাপ এবং আয়তন দুটার মধ্যে সম্পর্ক ছিল পিভি ইকুয়াল কনস্ট্যান্ট, তাই তো? এই একটা সম্পর্কই ছিল। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ, আয়তন, তাপমাত্রা এই তিনটার মধ্যে খুব ভালো সম্পর্ক আছে, এবং এটার সাথে রিলেটেড হচ্ছে গামাটা, ঠিক আছে? এই কারণে আমরা গামাটা আগে পড়ছি। এখন প্রথম যে সম্পর্কটা সেটা হচ্ছে এই চাপ, মানে একটারে ফিক্স রেখে অন্যটার সাথে সম্পর্ক দিব আর কি। এখানে তো অলরেডি যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপমাত্রা, তাই অলরেডি কিউটা এমনিতেই ফিক্সড, তাই না? তো এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার মানে তাপকে রুদ্ধ করা হয়েছে, এটা সবসময়, কিউটা অলরেডি নাই, এদের মধ্যে সম্পর্ক পাবা। পি আর ভি এর মধ্যে যে সম্পর্কটা আমরা পাই সেটা হচ্ছে পি জি টু দি পাওয়ার গামা, এটা ইকুয়াল কনস্ট্যান্ট। পি আর ভি এর মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট।
দেন ভি আর টি এর মধ্যে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল কনস্ট্যান্ট। এই পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট, এটার মানে যে কথা এটা কিন্তু মনে রাখা হচ্ছে এইভাবে, এটা মানে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়াল পি টু ভি টু টু দি পাওয়ার গামা, ঠিক আছে। এরপরে এই টি ভি টু দি পাওয়ার গামা মানে হচ্ছে কিন্তু এটা, তোমরা মনে রাখবে এটা টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টি টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস 1। এরপরে আরেকটা হচ্ছে টি আর পি এর মধ্যে, টি আর পি এর মধ্যে আমরা বলি টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল কনস্ট্যান্ট, মানে টি ওয়ান পি ওয়ান টু দি পাওয়ার গামা T1 P1 to the power gamma equal T2 P2 to the power gamma. Sorry, तो 1 दे नहीं, 1 minus gamma by gamma के ऊपर 1 minus gamma, T1 P1 to the power 1 minus gamma by gamma equal T2 P2 to the power 1 minus gamma by gamma। এই তিনটা সূত্র, ঠিক আছে। এখন বলবো এগুলো কোথা থেকে আসলো, তাই তো। এখন এগুলার প্রথমটা যদি আমরা জানি যে কিভাবে আসছে, দেন প্রথমটা যদি তুমি জানো, দেন ইজিলি পিভি ইকুয়াল এনআরটি এই সমীকরণ থেকে একটা থেকে আরেকটা রিপ্লেস করে ফেলতে পারবা। যেটা সব এক মূল গ্যাসের জন্য এগুলা, তার মানে জাস্ট পিভি ইকুয়াল আরটি। ধরো আমরা পিভি এখানে ভিটারে সরায় ফেলবো, তার মানে পি আর টি এর মধ্যে সম্পর্ক দেব। দেন তুমি এখানে ভি সরায় ফেলে আরটি বাই পি এটা নিয়ে বসাইতে পারো, তাইলে ভি সরে যাইব। কখন ধরো পি রে সরায় ফেলবা, তার মানে টি আর ভি এর মধ্যে সম্পর্ক দিবা, তাহলে এখান থেকে ভি এর মানটা বের করে নিয়ে যাও আরটি বাই পি। সরি একটা কি বের করছিলাম, ধরো পি এর মানটা বের করবা, ভি কোনটা নেও, পি এর মান আরটি বাই ভি, এটা নিয়ে এখানে বসায় দাও, তাইলে বাকি দুটার মধ্যে সম্পর্ক পাবা। মানে যদি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট এই সূত্রটার প্রুফ জানলেই বাকিগুলা নরমাল ওয়েতে চলে আসবে, ঠিক আছে। এখন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট যে এটার মধ্যে সূত্রটা আমি প্রুফ দেখাবো না, অনেক বড় প্রুফ। তোমরা যেটা করবা প্রুফটা দেখবা, ইন্টিগ্রেশন আছে একবার, ডিফারেন্সিয়েশন আছে একবার, ঠিক আছে। মানে নরমালি এটা ডিফারেন্সিয়েশন করা লাগবে, প্রুফ যেভাবে আছে ওইটা দেখে যাবা। যদি কেউ না বুঝো তাহলে আমার নক করো, আমার মনে হয় না ক্লাসে এটা ডিসকাস করার দরকার আছে। যদি না বুঝো প্রুফটা তাহলে আমারে বলবা, ঠিক আছে, আর নক করবা। আর বুঝে গেলে তো বুঝেই গেলা, তোমরা যেহেতু ডিফারেন্সিয়েশন করে ফেলছো তাহলে ম্যাক্সিমাম পার্টটুক বুঝার কথা। একদম শেষে এরকম একটা ফর্ম আসবে 1 বাই পি ডিপি, দেন এখানে গামা থাকবে 1 বাই ভি ডিভি, এরকম একটা পার্ট আসবে। ওইখানে যাওয়ার পর দেন ইন্টিগ্রেশন করা লাগবে আর কি। কারণ এটা তোমাদের ওই দিন আমি বলছি যে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স এটা মানে হচ্ছে লগ এক্স, তাই তো। এটা নতুন পাবা, এটা ওই দিন বলছি 1 বাই ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স মানে ln x, ঠিক আছে। আর ডিফারেন্সিয়েশন যেহেতু তোমরা পড়ে ফেলছো তাহলে এটা বোঝার কথা। এই শেষ এইখানে গিয়া সমস্যা হতে পারে ইন্টিগ্রেশনের জন্য, যদি কেউ না বুঝো তাহলে আমার নক করবে, ঠিক আছে। এটা মনে হয় না প্রুফটা, যেহেতু এটা অলরেডি ওইখানে করাই আছে, যেভাবে করা হয়েছে আমি ওইভাবেই করাবো, না বুঝার কথা না। যদি না বুঝো, কোন একটা লাইনে না বুঝো তাহলে অবশ্যই আমার বলবা, ঠিক আছে। প্রুফটা আর কি মোটামুটি একটু বড়, মনে হয় না এটা লাইন লাইন করায় করে দেওয়ার দরকার আছে, ঠিক আছে। এমনিতে প্রুফটা কোথাও আসবে না, বাট ফর স্যাটিসফ্যাকশন তোমাদের পড়া দরকার, ঠিক আছে। প্রুফটা পড়বা, যদি কোন একটা লাইন না বুঝো কিভাবে হইলো দেন ওইটা আমার বলবা, ঠিক আছে। তাহলে আমরা পরেরটা দেখি, এই পিভি টু দি পাওয়ার গামা এটা ইকুয়াল কনস্ট্যান্ট, এটা পেয়ে গেছো, এটা মনে রাখবা, ঠিক আছে। দেন অন্যগুলা যদি ভুলে যাও এটা থেকে অন্যগুলাতে আমরা যাইতে পারবো। কিভাবে যেতে পারবো, এই ধরো পরেরটা আনবো, আমরা এটা জানি যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট, এটা জানা। এখন সম্পর্ক আনা লাগবে টি আর ভি এর মধ্যে, এই টি আর ভি এর মধ্যে সম্পর্ক আনবো। তাইলে এখানে অলরেডি তো ভিটা আছেই, পিটারে সরাই ফেলা দরকার, তাই না। তাহলে যেটা জানি এক মূল গাছের জন্য পিভি ইকুয়াল আর টি, তাই তো। কাকে সরাই ফেলবা, পি কে, পি এর মানটা বের করে নিয়ে যাও, পি ইকুয়াল আর টি বাই ভি, এটা এখানে বসায় দাও। পি ইকুয়াল আর টি বাই ভি যদি বসায় দেই ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট, বা আর টি
এখানে আরটা একটা কনস্ট্যান্ট, সো এটার ওই পাশে নিয়ে যাও, আর টি, আরটাকে ওই পাশে নিয়ে যাও, টি আর ভি টু দি পাওয়ার গামা এখানে হচ্ছে ভি টু দি পাওয়ার 1, তাহলে কি লিখতে পারবা? ভি টু দি পাওয়ার উপরে গামা আর নিচে হচ্ছে ভি টু দি পাওয়ার 1, তাহলে কি লিখতে পারবো? e to the power gamma minus গামা 1. মাইনাস 1, এটা ইকুয়াল কে বাই আর, তাই তো? আর তো একটা কনস্ট্যান্ট, তাহলে কে বাই আর যেটা সেটাও একটা কনস্ট্যান্ট, তাই তো? তার মানে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এটা ইকুয়াল আসলে আরেকটা কনস্ট্যান্ট। তাহলে এটা তুমি কে প্রাইম দিলা, কে 1, তাহলে এটারে হয়তো কে 2 দিবা, মানে আলটিমেটলি যেটা সেটা হচ্ছে এটাও একটা কনস্ট্যান্ট। টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এটা একটা কনস্ট্যান্ট, মানে তুমি এখান থেকে বলতে পারবা T1 V1 to the power gamma minus 1 equal T2 V2 to the power gamma minus 1। ঠিক আছে, মানে প্রথমে চাপ, প্রথমে আয়তন আর প্রথমে তাপমাত্রা যদি দেওয়া থাকে, তো যদি বলা হয় যে তাপমাত্রাটা এত হয়ে গেছে তখন আয়তনটা কত হইলো, যদি এটা পরিবর্তনটা রুদ্ধতাপীয় হয় তখন কত হইব সেটা এটা দিয়ে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে টি আর বি এর মধ্যে সম্পর্ক জানলাম। দেন আরেকটা টি আর পি এর মধ্যে, এটা কিভাবে বের করবা? এখান থেকে অলরেডি পিটা আছে, বি চারে সরাই ফেলা লাগবে, তাই তো? ভি রে কিভাবে সরাবা? এই যে এখান থেকে ভি এর মানটা বের করে নেন, ভি ইকুয়াল আর টি বাই পি, এটা বসায় দিবা। এই যে এখানে ভি এর মান যদি বসায় দাও তাহলে যে সূত্রটা পাবা ওইটা আসবে, এটা টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল কনস্ট্যান্ট। এই তিনটার কি মনে রাখবা? এই তিনটা মনে রাখলে দেন এইগুলা তো বুঝোই, যেমন পি ভি কনস্ট্যান্ট তোমরা জানো এটা আসলে বয়লের সূত্র, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু, তাই না? মানে এটা মনে রাখলেই এটা এমনিতেই মনে রাখতে পারবা। পি ভি টু দি পাওয়ার গামা মানেই সবসময় পি আর ভি টু দি পাওয়ার গামার গুণফল এক থাকবে, তাই তো? চাপ যদি কখনো ভিন্ন হয়ে যায় তখন আয়তনটাও ভিন্ন হয়ে যাবে। পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়াল পি টু ভি টু দি পাওয়ার গামা, সেম ভাবে অন্যগুলো আছে। মানে এটা এই সূত্র আর কি এমনিতে থার্মোডাইনামিক্স অনেকগুলা, যে যেভাবে মনে রাখো, কেউ সরাসরি শুধু এটা মনে রাখে, কেউ আর তিনটাই মনে রাখে, তিনটা মনে রাখাই ভালো। আবার ধরো এখানে আরো কতগুলা মজার টার্মও আছে যে কেউ কেউ এইভাবে মনে রাখে। পিভিটি এবার গামা এটা কেউ ভুলে না, এটা সবাই এমনি মন থাকে, ঠিক আছে? এটাতে কারো ঝামেলা হয় আমরা বলতাম এমনি, আরেক ভাই বলতো যে ব্যাপারটা হচ্ছে এমন, উনি মনে রাখে এইভাবে যে টিভিটি এবার কম মাইনাস 1 মানে টেলিভিশনের দর্শক একজন কম, বুঝছো? এটা মনে রাখতে এইভাবে, টিভিটি এবার গামা মাইনাস 1 মানে টেলিভিশনের দর্শক একজন কম, এভাবে জাস্ট আর কি মনে রাখতো। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা যে আছে টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, এটা বলতে এরকম যে তোমরা গুড় দেখছো কিনা, টেপালি গুড়, টেপালি গুড়, গুড়ের প্রকার ভেদ আছে, এর মধ্যে এক প্রকার গুড় হচ্ছে টেপালি গুড়, মানে বলতো টেপ আলি গুড় এক কম, টেপালি গুড় এক কম, জাস্ট আর কি মনে রাখার সিস্টেম, আমার কিছু না। টেপালি গুড় এক কম, ঠিক আছে? যে যেভাবে মনে রাখো তিনটাই মনে রাখতে পারলে খুবই ভালো, যদি কখনো ভুলে যাও তাইলে এই যে সিস্টেমটা বলে দিলাম, যার একটা আরটি টিভি কল আরটি থেকে যেটারে তুমি রিপ্লেস করতে চাচ্ছ এখানে এসে রিপ্লেস করে দিবা, যে তিনটে সূত্র পেয়ে যাবা। এ কি বুঝছো কি বলতে চাচ্ছি? বুঝছো নাই? তোমরা কি বুঝতেছো নাকি, নাকি মাত্র উপরে যেতেছে? জি বুঝছি। বুঝছো না? বুঝার কিছু নাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি হয় তাহলে এই তিনটা সূত্র, ঠিক আছে? যেমন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে জাস্ট একটা সূত্র দেখছো, এই পিভি ইকুয়াল কনস্ট্যান্ট, বয়েলের সূত্র জাস্ট। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র হচ্ছে তিনটা। এই সমায়তনের ক্ষেত্রে দেখছো একটা, যে রেণুর চাপের সূত্র। দেন কিসের ক্ষেত্রে দেখছো ভিআরটি, মানে সম চাপের ক্ষেত্রে চার্লসের সূত্র দেখছো ভিআরটি এর, ওই আর কি সেম। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র হচ্ছে এই তিনটা, টিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কনস্ট্যান্ট, আর টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল কনস্ট্যান্ট। ঠিক আছে, পরে রুদ্ধতাপীয় পরিবর্তনের ফলে কৃত কাজ। এখন এইখানেরও এই যে যেমন আমরা কিসে যখন কি পড়েছিলাম সমষ্ণ পরিবর্তনে কাজের সমীকরণ, এটা কি ছিল বলতো? সমষ্ণ পরিবর্তন যদি হয় তখন কাজের একটা সমীকরণ পাইছিলাম ইন্টিগ্রেশন করে, ওইটা কি ছিল? কি ছিল কি বলে গেছো? সমষ্ণ এনআরটি লগ ভি2 বাই ভি1, তাই তো? এই যে এটা ছিল কাজের সমীকরণ। ঠিক তেমন
হ্যাঁ v2/v1। কারণ এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের একটা সমীকরণ আছে, এটার মধ্যে সেম ইন্টিগ্রেশন করা লাগবে। মোটামুটি ইন্টিগ্রেশনটা অনেক বড়, ওইভাবে করা লাগবে। ওই ইন্টিগ্রেশন করে ওইটা তোমরা দেখবা বইয়ের মধ্যে দেয়া আছে যে ইন্টিগ্রেশন করে কিভাবে নিয়ে আসা লাগে কাজের সমীকরণ। যদি না বুঝো তাহলে আমরা বলবা। এখন ওইটা ইন্টিগ্রেশন দিয়ে করা যায়, আরেকটা সিম্পল ওয়েতে চিন্তা করা যায়, যেমন তোমরা এটা জানো যে ডিকিউ ফার্স্ট সূত্রটা হচ্ছে এটা ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই তো? এখন আমরা জানি যে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কি জিরো, যেন কি জিরো রুদ্ধতাপীয় পরিবর্তনে ডিকিউ জিরো। তো এটা যদি জিরো হয় তার মানে এই ডিডব্লিউ এটা ইকুয়াল মাইনাস ডিইউ, তাই তো? এটা জিরো মানে এটারই পাশে নিয়ে আসো। ডিডব্লিউ ইকুয়াল মাইনাস ডিইউ, ডিডব্লিউ হচ্ছে ক্ষুদ্র কাজ, এটারই ইন্টিগ্রেশন করা লাগবে, তাই তো? তাহলে এখানে আরেকটু দেখো, ডিডব্লিউ ইকুয়াল মাইনাস ডিইউ, যদি আমরা জাস্ট মান নিয়ে চিন্তা করি তাহলে ডিডব্লিউর যে মান ডিইউ এটার আসলে সেম মান, তাই না? এখন ডিইউর সেম মান, এই ডিইউ দিয়ে একটা সূত্র পাইছিলাম যেটার মধ্যে সিভি আছে। সূত্রটা কি ছিল? ডিইউ ইকুয়াল সিভিডিটি। আচ্ছা, সিভিডিটি। এখন যদি এটার ইন্টিগ্রেশন করে দেই তাইলে আসলে আমরা পাবো। তাহলে এটার ইন্টিগ্রেশন করে দেই, তার মানে সিভি সমান একটু আগে একটা প্রুফ করছিলাম, সিভি সমান একটু আগে কি প্রুফ করছিলাম? আর মাইনাস গামা মাইনাস 1 আর বাই গামা মাইনাস 1 আর বাই গামা মাইনাস 1। এটা কিন্তু সবগুলা কনস্ট্যান্ট, ঠিক আছে? ইনটু ডিটি। এখন এটারে যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে এটা খুব সোজা হয়ে যাবে। এই ডিডব্লিউ এর ইন্টিগ্রেশন করা মানে ডব্লিউ পাবা, ইন্টিগ্রেশন অফ ধরো আমরা টি1 থেকে টি2 পর্যন্ত করব, তাহলে এনআর গামা মাইনাস 1 থাকলো, আর ইন্টিগ্রেশন করবা ডিটি রে, তাই না? বাকি সবাই তো কনস্ট্যান্ট। তাহলে ডিটি রে ইন্টিগ্রেশন করলে কি পাবো? ডিটি রে ইন্টিগ্রেশন করলে কি পাবো? টি পাবো টি পাবো, তাই তো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এখানে তো কিছুই নাই, মানে এখানে x টু দি পাওয়ার 0 আছে, তাই তো? তো তোমরা জানো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx মানে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাই তো? তো মানে 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে জাস্ট x। ইন্টিগ্রেশন অফ dx মানে জাস্ট x, ইন্টিগ্রেশন অফ dt মানে জাস্ট t। ওয়েট, দেখো তাহলে ইন্টিগ্রেশন অফ dt মানে হচ্ছে t, তাই তো? nr বাই গামা মাইনাস 1 dt মানে t, এটা লোয়ার লিমিট হচ্ছে t1, আপার লিমিট হচ্ছে t2। যদি বসায় দাও nr গামা মাইনাস 1 t2 মাইনাস t1, তাই না? এই হচ্ছে w বা কৃত কাজ। এটা কি বুঝছো? এটা হচ্ছে n মোল গ্যাসের ক্ষেত্রে বইয়ের মধ্যে যেটা পাইছে যে w ইকুয়াল দেখবা এটা দিছে r বাই গামা মাইনাস 1 t2 মাইনাস t1। এটা হচ্ছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে। যদি গ্যাস 1 মোল হয় তাহলে কাজ হচ্ছে এটা, যদি গ্যাস n মোল হয় তাহলে n r বাই গামা মাইনাস 1 t2 বাই t1। এখন এটা হচ্ছে আর কি সোজা প্রসেস, মানে এভাবে চিন্তা করে খুব সহজে জানা যায়। আর বই আরেকটা প্রুফ আছে যেটা মোটামুটি অনেক বড়, তোমরা দেখবা এই যে আলাদা করে সম্প্রসারিত কর্মকাণ্ডের মধ্যে মনে হয় দেয়া আছে। যদি কেউ না বুঝো ওইটাও দেখবা, আর এটা মনে রাখবা আর কি, এটা অনেক সোজা প্রসেস, এভাবে নাই, বাট এইভাবেও খুব সুন্দর করে চিন্তা করা যায়। কারণ অলরেডি সিভির মান আমরা জানি, আর এই সম্পর্কটাও জানি যে ডিইউ ইকুয়াল সিভিডিটি, তাই না? এই সম্পর্কটা কাজে লাগায় তো অনেক ইজিলি আসলে বের করা যায়। এটা বইয়ে নাই, এটা তোমরা লিখে রাখো, আর ওই প্রুফটাও দেখো, ঠিক আছে? এটা একটু অনেক বড় লেংদি প্রসেস আর কি, এটা দেখবা। যদি না বুঝো কোনো লাইন বা কিছু যদি না বুঝো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। বুঝছো এটা নাকি এটা বুঝো নাই? এটা বুঝছো তো? এখানে না বুঝার মতো কিছু নাই, ওই ইন্টিগ্রেশনটা একটু অনেক বড়, ঠিক আছে? যদি না বুঝো তাইলে বইলো আমার রুদ্ধতাপীয় পরিবর্তনের ফলে কৃত কাজ। চলে গেল দেন
এখন রেখাগুলো বুঝবা। রুদ্ধতাপীয় রেখা সমুষ্ণ রেখার চাইতে অধিকতর খাড়া। এই প্রশ্নটা খ নাম্বারের মধ্যে অনেক বেশি আসে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখবো। মানে আমরা এখন গ্রাফ আঁকবো। গ্রাফ নরমালি যেটা আঁকি, নরমালি আবার বলি, নরমালি যে গ্রাফগুলো আঁকি সেটার মধ্যে আমরা এটা করি যে এই এক্স এক্সিস এর মধ্যে দেই ভি কে, আর ওয়াই এক্সিসে দেই পি কে। এক্স এক্সিসে দেই ভি কে, ওয়াই এক্সিসে দেই পি কে। এক্স এক্সিসে ভি, ওয়াই এক্সিসে পি কে রেখে যে গ্রাফগুলা হয়, সেই গ্রাফগুলারে বলা হয় নির্দেশক চিত্র। নির্দেশক চিত্র, এটা আমরা তোমরা হয়তো আগে পেতে পারো। নির্দেশক চিত্র পি আর ভি, এদেরকে নিয়ে যে গ্রাফগুলা হয়, পি ওয়াই অক্ষে, ভি এক্স এক্সিসে, এদেরকে নিয়ে যে গ্রাফ হয় ওই গ্রাফটারে বলা হয় নির্দেশক চিত্র। ঠিক আছে, কেন নির্দেশক চিত্র? কারণ এইগুলা দিয়ে কি সম্পর্কগুলা কম্পেয়ার করা যায়। যেমন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি এর মধ্যে তুমি সম্পর্ক জানো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই পি আর ভি এর মধ্যে সম্পর্ক জানো, তাহলে কম্পেয়ার করাটা ইজি হইব। ঠিক আছে, মানে এটা নির্দেশ করে। স্যার বলো। পি যদি এক্স এক্সিসে থাকে আর ভি যদি ওয়াই থাকে তাহলে প্রবলেম কি? প্রবলেম নাই, প্রবলেম নাই কোনো, দেখানো সোজা। পি আর ভি থাকলেও গ্রাফের আকারটা অনেকটা একই আসবে, মানে সেমই আসবো। কারণ এটা অধিবৃত্ত তো, দুইটা আসলে একই রকম হইব। জাস্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটু আলাদা হয়ে যাব, বাট বুঝতে কোনো অসুবিধা হতো না। মানে আর কি, এটা জাস্ট নর্মাল প্রসেস। এক্স এক্সিসে ভি কে আর ওয়াই এক্সিসে পি কে রাখবা, তো যে গ্রাফগুলো পাবা ওইটা হচ্ছে নির্দেশক চিত্র। যেমন গ্রাফ পাইতে পারো এই যে এরকম পাইতে পারো, বা অন্যরকম পাইতে পারো। এখন এরকম পাবো না কি পাবো সেটা আমরা দেখি। মনে করো আমরা সমষ্ণ রেখার গ্রাফ আঁকবো। ঠিক আছে, তাহলে সমষ্ণ রেখার গ্রাফ বি পি আর ভি এর মধ্যে গ্রাফ আঁকবো। গ্রাফ আঁকার সিস্টেম সবসময় একটাই, তুমি যার যার মধ্যে গ্রাফ আঁকবা তার মধ্যে কোনো সম্পর্ক জানো কিনা সেটা দেখবা। তাইলে সমষ্ণ রেখা মানে প্রসেসটা হচ্ছে সমষ্ণ। পি আর ভি এর মধ্যে সম্পর্ক জানো? কি সম্পর্ক? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কে। ওই সমষ্ণের মধ্যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পিভি মধ্যে ইকুয়াল কে। সমষ্ণ হচ্ছে বয়লের সূত্র হবে, তাই না? টিটা কনস্ট্যান্ট, মানে পিভি ইকুয়াল কে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা দেখতেছি। সমষ্ণ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ইকুয়াল কনস্ট্যান্ট। তাইলে এটার গ্রাফটা এখন আঁকবা। পরের প্রসেসটা হচ্ছে যাকে যে এক্সিসে দিছো তার পরিবর্তে সেটা বসায় দাও। যেমন আমরা ভি কে দিছিলাম এক্স এক্সিসে, পি কে দিছি ওয়াই এক্সিসে, তাহলে ভি এর পরিবর্তে এক্স আর পি এর পরিবর্তে ওয়াইটা বসায় দাও, তাইলে পাবা এক্স ওয়াই, তাই তো? বা উল্টা করে লিখলে এক কথাই ওয়াই এক্স বা এক্স ওয়াই। এটা ইকুয়াল, এটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? এটা লিখতে পারো সি। এই এক্স ওয়াই ইকুয়াল সি, এটা কোন ধরনের গ্রাফ? অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত, তাই তো? মানে হচ্ছে এমন, তোমরা কনিক পড়ো নাই তো, তাই না? বাট এটা অনেকবার বলা হয়েছে, এটা মনেও রাখবা। তুমি পড়ছো? ও আচ্ছা, স্যার আমরা তো পড়ি নাই। পরে পড়বা। তো না পড়ে তো তোমাদের ইন্টারমিডিয়েট থেকে পাস দিয়ে দিব না। দেখো, এটা হচ্ছে এই গ্রাফ, আয়তাকার অতিবৃত্ত। মানে যখন একদম ইনফিনিটিতে যখন ভি চলে যাইবো তখন মনে হইব ছেদ করছে, এর আগে এটাতে স্পর্শ করব না। এদিকেও যখন ইনফিনিটিতে চলে যাইবো তখন মনে করব যে ধরো স্পর্শ করছে, আসলে স্পর্শ করা যায়। যখন ভি টেন্স টু ইনফিনিটি তখন পিটা টেন্স টু জিরো, যখন পি টেন্স টু ইনফিনিটি তখন ভিটা টেন্স টু জিরো। ঠিক আছে, আচ্ছা দেখো এটা এই পাশেও আছে, বাট আমরা এই পাশেরটা দেই না। কেন দেই না? কারণ ভিটা নেগেটিভ হইব না, পিটাও নেগেটিভ হইব না। তাহলে নেগেটিভ পোর্শনের যেটা ওইটা টোটালি ইগনোর করো, এটা বাদ। বাট এক্স ওয়াই ইকুয়াল সি এটার মধ্যে কিন্তু এই দুইটা পার্টি আছে, এটা নাই, আমাদের জাস্ট এটা দেখলে হইলো। তার মানে এটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, ভি পি আর ভি এর মধ্যে। ঠিক আছে, ওরা এটা আঁকলো এখানে, এটা হচ্ছে সমষ্ণ রেখা। তোমরা এই গ্রাফ গুলা এই পরিবেশ রসায়ন ডিটেলস পড়বা। পি আর ভি এর গ্রাফ, এটা হচ্ছে সমষ্ণ। এখন আমরা দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি আর ভি এর মধ্যে গ্রাফ আঁকবা। সম্পর্ক কি জানো? পি
পি আর বি এর মধ্যে সম্পর্ক কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় PV to the power gamma equal K. পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এটাও সেম, যাকে যে এক্স দিছো তার পরিবর্তে সেটা বসায় দাও। বি এর পরিবর্তে এক্স আর পি এর পরিবর্তে ওয়াই, তার মানে এক্স টু দি পাওয়ার গামা আর ওয়াই, তাই তো? ওয়াই এক্স টু দি পাওয়ার গামা ইকুয়াল একটা কনস্ট্যান্ট বা লিখতে পারো সি। কারণ এইটা আর হচ্ছে এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। নরমালি গ্রাফটা দুইটাই হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, তবে দুইটার চেহারাতে ডিফারেন্স আসবে। একটা যেভাবে নেমে আসছে এরকম, আর একটা দেখবা আর একটু বেশি খাড়া করে নেমে আসছে। এটা দুইভাবে ফিল করা যায়। একটা হচ্ছে জাস্ট এক্স এর মানগুলা বসায় বসায় চিন্তা করো, যেমন ধরো আমাদের একভাবে ফিল করাই, এরপরে সরাসরি যেভাবে পরীক্ষাতে লাগবে ওইটা দেখাবো। ওয়াই ইকুয়াল হচ্ছে এখানে সি বাই এক্স টু দি পাওয়ার গামা, তাই তো? আর এইখানে ছিল ওয়াই ইকুয়াল জাস্ট সি বাই এক্স। এই দুইটার মধ্যে কি ডিফারেন্স? এক্স বেশি বড় নাকি এক্স টু দি পাওয়ার গামা বড়? So x to the power gamma বড়। এক্স টু দি পাওয়ার গামা বড়, কারণ গামার মান 1 এর চাইতে বড়, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার গামা এটা বড় এক্স এর চাইতে। এর মানেটা কি? এক্স টু দি পাওয়ার গামাটা বড় আর এক্সটা ছোট, এর মানে কি বুঝতে পারো? এক্স টু দি পাওয়ার গামা যদি বড় হয় তাহলে ওয়াই এর মানটা কেমন আসবো? তো তুমি সেম এক্স এর মানও 2 দিলা, এখানে তো এক্স এর মান 2 দিলা, এখন ওয়াই এর মানগুলা গ্রাফের মধ্যে ইনপুট করবা, আউট মানে লিখবা, ঠিক আছে? তাহলে কোনটার মান কিরকম পাবা? প্রথমটার y এর মান বেশি হবে। প্রথমটার ওয়াই এর মান বেশি হইব, তাই তো? আর সেম এই প্রক্রিয়ার ক্ষেত্রে ওয়াই এর মানটা একটু কম হইব। প্রত্যেকটার ক্ষেত্রে তুমি সেম দেখবা, পরে দেখবা এটার মান ওয়াই এর মান এতটুকু হইলো, অন্য একটা ভ্যালু নিলে এক্স এর, দেখবা এটা এরকম পাবা। আবার অন্য আরেকটা নিলা, দেখবা এরকম পাবা, এটার ক্ষেত্রে এরকম পাবা। তার মানে এই গ্রাফ যদি দেখো সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে এরকম হয়, রুদ্ধতাপীয় গ্রাফ হইব আর একটু খাড়া, মানে এটা যেরকম ফ্ল্যাট এটা তার চাইতে আরো খাড়া হইব। এই সেম মান যদি আমরা দেখি, মানে সেম এক্স এর মানের মধ্যে ওয়াই এর মান এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কম হইব আর সমষ্টি প্রক্রিয়া বেশি হইব, তাই তো? তার মানে আর কি এরকম গ্রাফ হইব, এটা এরকম, মানে এটার চাইতে আরো বেশি খাড়া হইব। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা একভাবে ফেল, এটা তোমরা পরীক্ষাতে দিবা না এভাবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তোমরা যেহেতু অন্তরীকরণ করে ফেলছো, তাহলে আরো একটা জিনিস বোঝার কথা, যে আমার বলো এটা কি, এই ডিডি এক্স অফ ওয়াই এটা কি মিন করে বলো? ডিডি এক্স অফ ওয়াই এটা কি মিন x করে? এর সাপেক্ষে y এর অন্তরজ। এক্স এর সাপেক্ষে অন্তরজ, বুঝলাম। আর আরো অনেক y এর মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। আর গ্রাফ দিয়ে কিছু বলো, স্পর্শক দিয়ে কিছু বলো, ঢাল দিয়ে কিছু বলো। তোমরা ঢাল জানো তো? ঢাল তো সরলরেখা পড়ো নাই, তাই না? বাট 9 10 এ ঢাল কি সরল রেখায় যে কোনো বিন্দুতে ঢাল। সরলরেখার যে কোনো বিন্দুতে ঢাল না, সরলরেখার না, স্পর্শকের ঢাল, সরলরেখার না। একটা বক্ররেখার, কোন বক্ররেখার ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স একটা রেখা আছে। এই রেখা এটা হইতে পারে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল 2x, ওয়াই ইকুয়াল 6x স্কোয়ার, মানে যেটা ইচ্ছা এটা হইতে পারে, ঠিক আছে? ওয়াই ইকুয়াল এফ অফ এক্স বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে, যে কোনো বিন্দুতে বলার চাইতে এক্স ওয়াই বিন্দুতে বলা আরো ভালো। ওয়াই ইকুয়াল এফ অফ এক্স বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, ঠিক আছে? ডিডি এক্স অফ ওয়াই মানেই হচ্ছে পরিবর্তনের হার, তাই তো? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। এখন এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন যেটা মাপে এটা আসলে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল, ঠিক আছে? ওয়াই ইকুয়াল এফ অফ এক্স বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে এটা, সরি ডিডি এক্স অফ ওয়াই, ঠিক আছে? তাহলে এটা যদি বুঝে থাকো, তাহলে এখন আমরা ঢাল দিয়ে দুইটা ডিফার করব। একটার মধ্যে দেখতেই পাচ্ছ যে এটার যদি দেখো, এটা ধরো আমরা স্পর্শকের এইখানে ঢাল আঁকলাম, এইটা একটা মানে বিন্দু, এখানে স্পর্শক আঁকলাম, এই স্পর্শক, আবার এখানে ধরো আরেকটা আছে, সেম সুন্দর করে দেই,
আরেকটা জায়গায় দিই, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে সমষ্ণ, আর এটা হচ্ছে রুদ্ধতাপীয়। ঠিক আছে, আমরা স্পর্শকের ঢাল আঁকবো। এটার একটা বিন্দুতে স্পর্শকের ঢাল আঁকছো এরকম, এটার সেম ওই XY বিন্দুটাতে স্পর্শকের ঢাল আঁকবা। দেখা যায় না, লালটা দিয়ে দিই। কোনটা বেশি ঢালু বলতে পারবা? কোনটা বেশি ঢালু আর কোনটা বেশি খাড়া? রুদ্ধতাপীয়টা খারাপ। রুদ্ধতাপীয়টা বেশি খাড়া, তাই না? এটা হচ্ছে একটু বেশি ঢালু। এখন এটা কিভাবে বুঝবা? দুইভাবে বুঝতে পারো। এই ঢাল মানে এটাও তোমরা পড়ছো, জানি না পড়ছো কিনা, সরলরেখাতে পড়বা যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে থিটা, ওইটার tan এর মান, তাই তো? এটা হচ্ছে ঢাল, tan থিটা। তাহলে এটা যে কোনটা করবে, এইখানে কোনটা কোন বড় হইব? এই কোন বড় হইব না এই কোন বড় হইব? এই কোন বড় হইব নাকি এই কোন বড় হইব? সমষ্ণটা বড় হইব নাকি রুদ্ধতাপীয়টা বড় হইব? এই একটা বেশি খাড়া আর একটা হচ্ছে ঢালু বেশি, তাহলে অবশ্যই তো সমষ্ণটা বড় হইব না? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয়টা বড় হইব। আবার মায়ের খাওয়া তুমি আঁকতে মনে হয় একটা একরকম দেখা যাইতেছে না, এখানে কনফিউশন হইতেছে। এই একটা বেশি ফ্ল্যাট, এই যে একটা হচ্ছে এরকম, একটা বেশি খাড়া, কোনটা বেশি হইব? এটা হচ্ছে রুদ্ধতাপীয় আর ওইটা হচ্ছে সমষ্ণ, মানে অবশ্যই সমষ্ণটা tan থিটার মান বেশি হইব, তাই না? কারণ tan থিটার মান বড় হওয়ার এখানে কিন্তু আবার আরেকটা কথা, যে থিটা কিন্তু 90 এর চাইতে বেশি। থিটা যদি 90 এর চাইতে বেশি হয়, থিটার মান 90 এর চাইতে বেশি হয়, তাহলে tan থিটার মান কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ দিকে বাড়া মানে ঢালের মান কি আসলে কমা না বাড়া? কমা। কমা, তাই না? তার মানে ঢাল যদি আমরা দেখি, আমরা দেখব যে সমষ্ণ প্রক্রিয়ার ঢালের মানের চাইতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালের মান বেশি হইব। তোমরা ওইটার প্রুফটাই জাস্ট খ নাম্বারে দেখাবা, এটা হচ্ছে জাস্ট বুঝা, আমরা কি লিখবো এটা দেখাই। তার মানে আমরা দুইটারই ঢাল বের করব, বুঝছো? দেখাবো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢালের মান বেশি আর সমষ্ণ প্রক্রিয়ায় ঢালের মান কম। ঠিক আছে, তার মানে একটা হচ্ছে বেশি খাড়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢালের মান বেশি মানে এটা বেশি খাড়া, আর সমষ্ণ প্রক্রিয়ায় ঢালের মান কম তার মানে এটা হচ্ছে কম খাড়া। ঠিক আছে, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় ও ঢালের মান বের করব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ও ঢালের মান বের করব। ঠিক আছে, এটা কিভাবে বের করে দেখো। তাইলে ঢাল মানে আমরা জানি ddx of y, তাই তো? তাইলে এই গ্রাফের মধ্যে তো আর xy দাও নাই, x এক্সিসে দিছো v আর y এক্সিসে দিছো p, তাহলে ঢাল মানে কি? x এর পরিবর্তে v আর y এর পরিবর্তে p, তাই তো? মানে ddv of p। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় এটা বের করবা আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটা বের করবা, তাহলে ঢালের মান পাওয়া যাবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া এটা কিভাবে বের করবা? p আর v এর মধ্যে কি সম্পর্ক জানো? সমষ্ণ প্রক্রিয়া। এটা ভালো করে বুঝো, এর আগের টুক না বুঝলেও হইব, বাট এটা খ নাম্বারে দেওয়া লাগবে। এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে p আর v এর মধ্যে কি সম্পর্ক? PV equal PV K. কনস্ট্যান্ট। তাহলে এটার এখন এই ddv of p দরকার, তার মানে v এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। তাহলে v এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে কি হইব? এখানে কি হইব? তোমরা লিভ নাও, এই লিভ নিয়ে আবার জন করো, চলে যাবে।